কে জানতো শান্ত পৃথিবীটা হয়ে যাবে অশান্ত, প্রশান্তির নিঃশ্বাস ছড়িয়ে দেবে অবিশ্বাস, দমে এখন বাস মৃত্যুর নিবাস। যেটা দেখছিলেন এটাই আমার একটা স্বাভাবিক সকাল হওয়ার কথা ছিল, কিন্তু আমি গত 2 দিন যাবৎ জ্বরে ভুগছি। কোনো স্বাভাবিক জ্বর নয়, এই জ্বরটা একটু অস্বাভাবিক জ্বর। আর বুঝতেই পারছেন, মহামারীর কাল, করোনার কাল, আমি ধরেই নিয়েছি যেটা হয়তো আমার করোনা। আমার আসলে প্রথম জ্বর আসে হচ্ছে গিয়ে 17 তারিখে আমি জ্বর অনুভব করি। জুন 17, 2020 জ্বর অনুভব করি। জ্বর অনুভব করার সাথে সাথে আমি বলি আমার ওয়াইফকে, আমার রুমটা ছেড়ে দাও, তুমি অন্য রুমে থাকো, তোমরা যার যার ওই পাশে থাকো, আমার রুমে কেউ এসো না। আমি রুমে একা আবদ্ধ হয়ে গেলাম, একেবারেই স্বেচ্ছায় রুমে পরবাস। এনিহাও, যদি 17 তারিখে জ্বর এসে থাকে, আসলে আমি কন্ট্যাক্ট পেয়েছি মিনিমাম 14-15 তারিখে। তো শেষ পর্যন্ত ভাবলাম যে টেস্টটা আসলে করা দরকার, নিজের জন্য করা দরকার। কারণ যে কোনো সময়ে আমি এটা সিভিয়ার একটা কিছু পেয়ে যেতে পারি। আপনারা জানেন যে টেস্ট ছাড়া আপনাকে কোথাও অ্যাডমিশন নেবে না, একেবারেই অ্যাডমিশন নেবে না। অ্যাডমিশন টেস্ট ছাড়া হবে না, আপনি মরে গেলেও হবে না। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে, আমি সেদিকে যাব না। জাতি এটা নিয়ে তুলকালাম করে ফেলছে, টক শোতে এটা নিয়ে মাসের পর মাস কথা হচ্ছে, এটা নিয়ে কোনো সলিউশন নাই। অতএব এখানে আমি কথা বললেও সলিউশন হবে না। মোদ্দার কথা হচ্ছে গিয়ে টেস্ট ছাড়া আপনাকে কোথাও অ্যাডমিশন নেবে না। আবার টেস্ট ছাড়াও যদি আপনি নেগেটিভও হন, আপনাকে কেউ কোনো ডাক্তার দেখবে না, কোনো হসপিটালও যেতে পারবে না, আপনি করোনা নাও হন। অতএব টেস্ট অবদায়, সেদিক থেকে টেস্ট করা দরকার। কিন্তু টেস্টের যে ক্রাইসিস, টেস্ট করানো সম্ভব না। লাইনে দাঁড়িয়ে দিনের পর দিন 14 দিন লাগছে, 15 দিন লাগছে, 7 দিন লাগছে। খুব মহাঝক্কিতে পড়ে গেলাম। তা আমার তো কিছু ডাক্তার বন্ধু আছে, তাদের কিছু সাজেশন হচ্ছে, আমি সংবাদ পেলাম ল্যাবে এটা টেস্ট করাচ্ছে। ল্যাবের একটা সোর্স পেয়ে গেলাম, ওরা বাসায় এসে স্যাম্পল কালেক্ট করে নিয়ে যায়। তো আমি দেখলাম যে আমি বাসায় স্যাম্পল কালেক্ট করতে লোক আনাবো, এত একটা ফ্ল্যাট, সবাই একটা উদ্বিগ্ন হবে, আমি কাউকে উদ্বিগ্ন হবে? আমি তো সুস্থ, আর আমার নিজের পার্সোনাল গাড়ি আছে, আমি প্রোটেকশন নিয়েই আমি ল্যাবরেটরি যেতে পারি। আমি আমার গাড়ি ড্রাইভ করে আমি ল্যাবে চলে গেলাম এবং যথারীতি আমি 20 তারিখে স্যাম্পলটা দিয়ে দিই। স্যাম্পলটা দিয়ে দেওয়ার তারপরে আমি উৎকণ্ঠা স্যাম্পলের কথা আমি আর ভাবি না, টেস্টের কথা ভাবি না, আমি আমার মতো সময় কাটাচ্ছি। আমি কিভাবে দিন কাটাচ্ছি, কি করছি, সব কিছু করছি, এভাবে সময় কাটাচ্ছি। আমি আমার দিনলিপিগুলোকে আমি লিপিবদ্ধ করছি, সেভাবে সময় কাটাচ্ছি। তো আমার নিজের মধ্যে ঘাবড়ানোর কোনো বিষয় নাই। ঘাবড়িয়ে যাই আমি তখনই যখন আমি কোনো ডাক্তারের সাথে আলাপ করি। কারণ ডাক্তার সাহেবরা তাদের যে প্র্যাকটিক্যাল নলেজ,
তাদের যে জ্ঞান সেটা নিয়ে কথা বলবেন। সেটা নিয়ে কথা বলতে তারা এত ডেপথে চলে যান যে সিরিয়াস জিনিসটাও তারা বলেন। তারা পরবর্তী কি নেগেটিভ কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেন, এবং সেই আলোচনাগুলো কোনো কোনো সময় আমাকে বিব্রত করে দেয়, আমাকে ভেঙে চুরমার করে দেয়। তখন আমি ভয়ের একেবারে শেষ সীমানায় পৌঁছে যাই। কিন্তু তারপরও আবার ফিরে আসা, আবারও ফিরে আসা নিজের শক্তির কাছে, নিজের মনের কাছে, নিজের ইচ্ছার কাছে। এনিহাও 20 তারিখে টেস্ট দিলাম। আমাকে বললো 72 ঘন্টা পর টেস্ট পাওয়া যাবে। 72 ঘন্টা আসে 23 তারিখে। 22 তারিখে কাটিয়ে দিলাম যথারীতি রেগুলার যেভাবে কাজ করছি সেভাবে। 21 তারিখ কাটিয়ে দিলাম, 22 তারিখ কাটিয়ে দিলাম, 23 তারিখ সেই ক্ষণ আমার কখন পজিটিভ রেজাল্ট আসবে। আমি ভেবেছিলাম যে আমি আমার রেজাল্টটা আমি নিজেও জানবো না, আমি সুস্থ হওয়ার পরে আমি আমার কার্ডটা খুলবো। কিন্তু রেজাল্ট আনতে যাওয়ার আগেই আমাকে টেলিফোনে জানিয়ে দেওয়া হলো তোমার পজিটিভ এসেছে। মহা মুশকিল। যাক, পজিটিভ এসেছে ভালো কথা, আমি তো সুস্থ, আমার এখন জ্বর নেই। হ্যাঁ, টেস্ট দেওয়ার যেদিন থেকে দিয়ে আসলাম টেস্ট, সেই দিন থেকেই আমার জ্বর কমতে শুরু করেছে। টেস্ট আনতে গেলাম, টেস্ট নিলাম, তারা আমাকে বললো আপনি কোভিড-19, আপনাকে প্রোটেকশন নিতে হবে। আমি প্রোটেকশনে আছি। বাসায় চলে এসলাম। হ্যাঁ, আমার ওয়াইফ নার্ভাস হয়ে গেলেন, বাচ্চারা নার্ভাস হয়ে গেলেন। আমি বললাম আমি কোয়াইট ওয়েল, ওয়াই ইউ আর নার্ভাস? আমার তো কিছু হয়নি, আমার সব কিছুই ঠিক আছে। এসেই আমার ডাক্তার বন্ধুদের সাথে আলাপ করলাম। তারা আমাকে বেশ তারা আমার চেয়ে তারা ভেঙে বলল। তারা বললো আরও কিছু টেস্ট করতে হবে, বুকের এক্সরে টেস্ট করতে হবে, এই টেস্ট করতে হবে, সেই টেস্ট করতে হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে গিয়ে একটা গাইডলাইনে যা ওষুধ আছে সেই ওষুধগুলো খেতে হবে। বড় কথা হচ্ছে গিয়ে যে আমি কিভাবে নিজেকে জয় করলাম, সেই ঘটনাগুলো ইতিহাস হয়ে থাক। আমি বাঁচবো না মরবো আমি জানি না, তারপরও কিছু ঘটনা থেকে থাক। যদি বেঁচে থাকি তাহলে স্মৃতিচারণ করব একদিন এই ভিডিওগুলো দেখে, আর যদি মরে যাই তাও থেকে যাবে। হয়তো আপনারা দেখবেন এক সময়, ভাববেন একজন ছিল। পানিতে গড়গড়া দেওয়া, মুখে পানি নিয়ে, গরম পানি নিয়ে সহ্য যতটুকু হয়, সহ্যের চেয়ে একটু বেশি, আবার গলা পুড়িয়ে ফেলবেন না। এটা দিয়ে গড়গড়া করতে হবে, পারলে সারাদিন করুন, 1 ঘন্টা পরে পরে করুন। হ্যাঁ, এটা ভালো জিনিস, গলা ব্যথা থাকবে না, গলা থেকে যে ভাইরাসটা আছে এটা পেটে চলে যাবে, ভালো উপকারের।
আমি করি, সবসময় করি। দেখেন কীভাবে করছি আমি। এভাবে গড়গড়া চালিয়ে যান, ঘন্টা পর পর করেন, অসুবিধা কি? কোনো প্রবলেম নেই তো। আর গরম পানি খেতে হবে, এইটাই খাওয়ার পানিটা গরম করেন, মাঝে মাঝে খেয়ে ফেলেন, মাঝে মাঝে খেয়ে ফেলেন। হ্যাঁ, মিটিং করতেছেন? আচ্ছা, ইকবাল আছে নাকি? যে কোনো একজন হইলে হবে। তাহমিদ, আচ্ছা আমার না ওই যে ভিপিএনটা যে আপনি ওই যে করে দেওয়ার পরে ভিপিএনটা এখন আর নাই, যার জন্য আমি একটা কানেক্ট করতে পারছি না। ওই যে সানাউল একটা লিংক দিছে, আমি আপনাকে ওই ইয়াটা দিয়ে দিচ্ছি, ই ডেস্ক। হ্যাঁ, ওইটা আপনি একটু সেট করে দেন। ঠিক আছে, তাহলে আমি আপনাকে শেয়ার করতেছি, 1 মিনিট। নাম্বারটা কোথায় দিব? এখানে মেসেজে দিয়ে দিই না? এখানে মেসেজটা যেন কোথায়? আমি পাঠাই দিছি। হ্যাঁ,
মশলা চা খাচ্ছি, মশলা চা। মশলা চা, আসলে মশলা চা বলে কিছু না, মেন ব্যাপার হচ্ছে গিয়ে গরম খান, গরম গরম, বেশি বেশি গরম। মশলা চা বলতে আসলে কিছু না। কলা, এই কলা এমন এক জিনিস ভাই, একে খুললে আর বুঝানো যায় না, ছিললে আর বুঝানো যায় না। ভালো জিনিস কলা, খুব ভালো জিনিস। ভিটামিন আছে, প্রচুর ভিটামিন ডি আছে কলা, বেশ ভালো জিনিস। টেস্টি, নাইস। আনারস, আনারস ভিটামিন সি, ভালো জিনিস। আনারস এবং রসালো, বেশ রসালো। ফ্লুইড দরকার শরীরে, তো ফ্লুইড দরকার, অতএব পানি খেতে হবে। পানির সাথে আনারস, আনারস এবং রসালো, ফ্লুইড আছে। এখন স্বাদ পাচ্ছি, মাঝে মাঝে স্বাদ উধাও হয়ে যায়, মাঝে মাঝে মনে হয় যে স্বাদ নেই, এখন স্বাদ পাওয়া যাচ্ছে। গন্ধটা পাওয়া যাচ্ছে না, নাকে গন্ধ পাওয়া যাচ্ছে না, কারণ নাকটা তো এমনি বন্ধ হয়ে আছে, নাকে গন্ধ পাওয়া যাচ্ছে না, কিন্তু আমি মুখে টেস্ট পাওয়া যাচ্ছে, টক মিষ্টি পাওয়া যায়, কম হলে পাওয়া যায়। জ্বর হলে তো ভাই এমনিতে একটু খাবারের টেস্টটা কমে যায়, তাই না? জ্বর হলে খাবারের টেস্ট এমনি কমে যায়, তো সেই হিসাবে টেস্টি। দুপুরের খাবার খাচ্ছি, খাবারে আজকে আছে খুদের পোলাও। খুদের পোলাও কেউ খান কিনা আমি জানি না, আমার খুব মজার একটা খাবার। 2 ধরনের শুটকি, 2 ধরনের ভর্তা, লেবু অ্যান্ড বিফ, গরুর মাংস। আপনার কিছু ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না ভাই, মুখরোচক খাবার খান, তাও ভালো লাগবে না, তাও মনে হবে যে আপনি পোলাও খাচ্ছেন, আপনি মাংস খাচ্ছেন, এটা খাচ্ছেন, এই ধাক্কায় আপনার খাওয়া হয়ে যাবে। তো ঠিক আছে, শুরু করা যাক। একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনাকে মনে রাখতে হবে, আপনাকে, আপনি আপনার রুমে একা অবস্থান করছেন, রুমের মধ্যে বের হচ্ছেন না, কিন্তু আপনার রুমের বাইরে থেকে আপনার লোকজন আপনাকে সাপোর্ট দিচ্ছে, তারা খাবার দিচ্ছে, তারা পানি দিচ্ছে, সবকিছু দিচ্ছে। এবং মনে রাখতে হবে যে এই যে পাত্রগুলো আবার তাদের কাছে চলে যাবে, তো তাদের কাছে পাত্রটা গেলে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করেই দিতে হবে, কারণ আপনি ছুঁয়ে দিচ্ছেন কোনো কারণে। যদি করোনার এই ভাইরাসটা যদি এটার সাথে চলে যায় এবং তারা এফেক্টেড হয়, তাহলে তো মুশকিল, তারা অসুস্থ হয়ে যাবে। আপনাকে মনে রাখতে হবে তারা অসুস্থ হতে পারে, কিন্তু একসাথে সবাই অসুস্থ হওয়া যাবে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা বাসায় 4 জন লোক আছে, একজন অসুস্থ হয়েছে, বাকি 3 জন আছে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। 3 জন লোক আপনাকে সাপোর্ট দিচ্ছে। একজন বাসা যদি 2 জন অসুস্থ হয়ে যায়, তাহলে 2 জন সাপোর্ট দিতে হয়, আর সবাই অসুস্থ হয়ে গেলে সবাই অসুস্থ, কেউ কাউকে সাপোর্ট দিতে পারছে না, প্রবলেম হয়ে যাচ্ছে, তাই না?
অতএব আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি অন্যকে সুস্থ রাখার চেষ্টা মূলত আপনার। আপনি এই জিনিসগুলো ওখানে পাঠাবেন, আপনি ভালো করে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করবেন, নিজের হাত পরিষ্কার করবেন, করে তারপর ওখানে তাদেরকে দিবেন। দেওয়ার পর তারা দরকার হয় আর একবার ধুয়ে নেবে। কিন্তু এখান থেকেই আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি জিনিসটা এখান থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে ডিটারজেন্ট দিয়ে 1 মিনিট পর্যন্ত আপনি এটাকে ধরুন। এখানে সব আছে, ডিটারজেন্ট আছে, এখানে আমার ধোয়ার সামগ্রী সব কিছুই আছে। এই যে আমি এখানে একটু ডিটারজেন্ট রেখেছি, আমি একটা রেখেছি, এগুলো দিয়ে আমি এগুলো এখন পরিষ্কার করব। আমাকে চা দিয়েছিল, আমি প্রথমে চাটা পরিষ্কার করছি। এখন আমি যে এক্সারসাইজটা করব সেটা হচ্ছে গিয়ে, এটাও ব্রেথ এক্সারসাইজ, তবে একটু ভিন্ন। আমরা জানি যে আমাদের যে ফুসফুস, এটা আমাদের এই পিছনের দিকে থাকে, পিছনে এখানে ফুসফুসটা থাকে। তো আমরা যখন এইভাবে চিত হয়ে শুই তখন ফুসফুসটা নিচে থাকে, একটা চাপ, একটা প্রেশার থাকে। প্রেশার থাকার পরে ও কমফোর্ট ফিল করে না ওভাবে শ্বাস প্রশ্বাস চালিয়ে যেতে। তো সে যদি সুস্থ থাকে, ফুসফুস যদি সুস্থ থাকে তো ওভাবে করা যায়। কিন্তু যখন আপনার ফুসফুসটা অসুস্থ থাকবে, আপনি অসুস্থ থাকবেন, তখন ফুসফুসের উপর চাপ, প্রেশার, ফুসফুসটাকে রিল্যাক্স দেওয়ার জন্য আপনাকে একটু অন্য ধরনের একটা এক্সারসাইজ করতে হবে। সেটা উপর হয়ে করতে, সেটা আমি দেখাবো এখন। বুকের নিচে কিভাবে বালিশ দিয়ে আপনি উপরে করবেন। এটা করলে যেটা করলে হয় যে ফুসফুস বেশি করে অক্সিজেন, বাতাস নিতে পারে। তো ভিতরে যত বাতাস যাবে তত বেশি অক্সিজেন। আর অক্সিজেনটা শুধু ভিতরে ঢুকে আর বের হয় তা তো না। অক্সিজেনের মূল কাজটা হচ্ছে যে সে আপনাকে ভিতরে যাবে, গিয়ে আপনার রক্তের সাথে অক্সিজেনটা মিক্সড হবে, হওয়ার পরে সে তার মতো ভিতরে যা কাজ করার কাজ করে। আমি কত ভালো বলতে পারবো না, এগুলো আমাদের ডাক্তার সাহেবরা ভালো বলতে পারবেন। আমরা যেটা বলি, ডাক্তাররা সাহেবরা যা শোনান আমরা তাই বলি আর কি। তো ওনারা যা বলেন সেই এক্সারসাইজটা আমি এখন করব, এবং এটাতে আমি ভালো ফল পেয়েছি। আমি দেখেছি ব্রেথ এক্সারসাইজ করলেই আমার শ্বাস প্রশ্বাস উপরের দিকে, অক্সিজেন উপরের দিকে থাকে অলওয়েজ। এবং এইটা করলে তো আরও মারাত্মক। হ্যাঁ, উপর হয়ে বালিশ বুকের নিচে দিয়ে ব্রেথ এক্সারসাইজটা করলে আপনি 5-10 মিনিট করেন কিছুক্ষণ পর কারণ আপনার মনে রাখতে হবে করোনার মূল ওষুধই হচ্ছে অক্সিজেন। অতএব প্রথম থেকেই যদি আপনার ব্লাড লেভেলের অক্সিজেনটা আপনি আপ করে রাখতে পারেন, ভিতরের অক্সিজেনটা আপ করে রাখতে পারেন, এটা আপনার জন্য একটা পজিটিভ। বি কেয়ারফুল, এটা ভেরি পজিটিভ যে আপনি প্রথম থেকে ব্রেথ এক্সারসাইজ করে আপনি আপনার রক্তের মধ্যে অক্সিজেনের লেভেলটা বাড়িয়ে রাখছেন। অতএব এটা দুর্দিনে আপনাকে কাজে দিবে। অতএব আপনার সবসময় চেষ্টা থাকবে অক্সিজেন কিভাবে বেশি করে অক্সিজেন নেব। আর অসুস্থ হয়ে পড়লে দেখবেন পৃথিবীতে এত অক্সিজেন, এত বাতাস, কিন্তু আপনি বাতাস নিতে পারছেন না। দিস ইজ অ্যালার্মিং। সো সুস্থ থাকা অবস্থায় আপনি যেটা করেন সেটা হচ্ছে গিয়ে অক্সিজেনটাকে স্টোর করেন ভিতরে অক্সিজেনটাকে স্টোর করেন। অতএব এক্সারসাইজ, হাসি মুখ এক্সারসাইজ। তো আমি দেখাবো কিভাবে এখন সেই এক্সারসাইজটা আমরা করবো। আমি এখন দেখাচ্ছি কিভাবে আমি এই এক্সারসাইজটা করবো। এই যে দেখুন, আমি বুকের নিচে এক্সারসাইজ এটা দিলাম, দিয়ে জাস্ট এখানে আমার এটা থাকবে। আমি নিঃশ্বাস নিচ্ছি, চুপচাপ নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি। দেখুন 99। আমি আসলে এখন এক্সারসাইজ সম্বন্ধে একটু বলতে চাই। করোনার এই সময়ে
যেটা ইমিউনি সিস্টেমটা আপ রাখা প্রয়োজন আমাদেরকে, সবাই বলে। এটা শুধু এই সময় না, আসলে আমাদের সুস্থ রাখার জন্য, আমাদের ভিতরে যে অ্যান্টিবডি আছে এটাকে স্ট্রং রাখার জন্য আমাদের আসলে নিয়মিত সুষম খাদ্য খাওয়ার এবং এক্সারসাইজটা জরুরি। এটা না হলে যে কোনো রোগ থেকেই আপনি আসলে ওভাবে রোগের আক্রমণ থেকে আপনি সহসা রক্ষা পাবেন না। কিন্তু এখন তো এটা জরুরি হয়ে পড়েছে। যারা পূর্বে এক্সারসাইজ করেন নাই, অভ্যাস ছিল না, বাট তারা এটা এখন করেন। কারণ এক্সারসাইজ করলে যেটা হবে, আপনার শ্বাস প্রশ্বাস, যখনই আপনি এক্সারসাইজ করে শরীরে একটু কসরত হচ্ছে, আপনার কিছু পরিশ্রম হচ্ছে, পরিশ্রম হলে আপনার বিশেষ করে আপনার ফুসফুসটা খুব কাজ করে। ফুসফুসটা খুব ভালো কাজ করলে কি হয়, সে খুব ভালো অক্সিজেন নিতে পারে। সে যদি খুব ভালো অক্সিজেন নেয় তাহলে কি হবে, আপনার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, যেমন আপনার কিডনি আছে, আপনার হার্ট আছে, আপনার ব্রেইন আছে, এরকম শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অক্সিজেন পায়, সুস্থ থাকতে আপনার ব্লাড অক্সিজেন পায়। এবং এই সুস্থ রাখার জন্য এদেরকে এই অক্সিজেনটা খুব প্রয়োজনীয়। তো আপনার প্রত্যেকটা অর্গান তখন সক্রিয় থাকবে, ভালো কাজ করবে। এই জন্যই আসলে এক্সারসাইজ। আসলে হচ্ছে কি, আপনি রেগুলার এক্সারসাইজ করতে পারেন আর না পারেন, নর্মাল সময়ের কথা বলছি, আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাকে কিছু না কিছু কায়িক পরিশ্রম করতে হবে। আমার ক্ষেত্রে আমি বলি, আমি আসলে সরকারি চাকরিজীবী না, আমি হচ্ছে গিয়ে প্রাইভেট কামলা। একটা প্রাইভেট কোম্পানিতে আমি এইচআরে কাজ করি। এনিহাও একটা এইচআর দেখি, এইচআরটা দেখি, অ্যাডমিনিস্ট্রেশনটা দেখি। তো সেখানে অফিসে আমার ওটা দেখতে হয়। এনিহাও অফিসে কিন্তু আমার পরিশ্রম আছে। পরিশ্রম আছে কেমন, আপনি যদি খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর হন কিংবা আপনি যদি ভালো এইচআর হন, চেয়ার টেবিল ইজ নট এ ফুল টাইম ঠিকানা। আপনার ফুল টাইম অ্যাড্রেস নট চেয়ার অ্যান্ড টেবিল। আপনি ফর এ পারফেক্ট HR and admin, he should not stay all time on chair and table. এটা তার কাজ না। আপনাকে কি করতে হবে, আপনাকে ঘুরতে হবে, আপনাকে মনে রাখতে হবে আপনি, আপনার কাছে কেউ আসবে না। নো, আপনার কাছে আপনি কাউকে আসতে দিয়েন না। দিস ইজ নট ইন্টারাকশন। ইন্টারাকশন ইজ দেয়ার, আপনি সবার কাছে যান। আপনি সবার কাছে গেলে কি হবে, সবার সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, কথা হবে, একটা ইন্টারাকশন বাড়বে, আপনার সাথে একটা হৃদ্যতা বাড়বে। তখন কি হবে, তখন আপনার অ্যাকসেপ্টেন্স লেভেলটা বেড়ে যাবে। আর এই অ্যাকসেপ্টেন্স লেভেলটা বেড়ে গেলে আপনার অ্যাডমিনিস্ট্রেশন এবং এইচআর চালাতে আপনার জন্য সুবিধা হবে। HR and admin is not a দারোগাগিরি চাকরি। ভুলে যান, দিস ইজ নট দারোগাগিরি চাকরি। এটা হচ্ছে সেবা। আপনি অন্যরা কাজ করছে, অন্যরা যারা ঠিকঠাক মতো কাজ করতে পারে, আপনি সেবা দিতে চাচ্ছেন কিনা, সেবা দিতে পারছেন কিনা তাকে, আপনি একজন সেবক, নট ইউ আর এ দারোগা। বি কেয়ারফুল। তাহলে এটা করলে কি করতে হবে, আপনাকে শুরু অফিস হাঁটতে হবে। আমি 4তলা 5তলা হাঁটি, আমি লিফটও ইউজ করি না। আমি এর কাছে যাই, ওর কাছে যাই, কারোর কাছে একটা কিছু প্রয়োজন হলে, কিছু জানার দরকার হলে, আমি ওভার দ্য ফোন কথা না বলে আমি তার কাছে যাই। তাতে দুটো কাজ হয়, একটা হচ্ছে আমার এক্সারসাইজ হয়, দ্বিতীয় নাম্বার কাজ হয় তার সাথে আমার একটা সাক্ষাৎ হয়, একটা কথাবার্তা হয়, একটা ইন্টারাকশন হয়, এটা হৃদ্যতা বাড়ে, প্রফুল্ল হয়, মানুষের মন ভালো থাকে। ভালো কথা, এইটা আপনি করছেন। এছাড়া আপনি শুক্রবার বন্ধ থাকে, কারো শনিবারও বন্ধ থাকে, আপনি হাঁটেন। আমি যেটা করি, আমি উইকেন্ডে, প্রায় উইকেন্ডে আমি হাঁটতে চলে যাই, গ্রামে হাঁটতে চলে যাই। আমি ম্যাক্সিমাম আমি গাড়িটা নেই না, একেবারেই না, গাড়ি নিলে আর হাঁটা হয় না। আমি সকালবেলা জাস্ট, আমার বাসা উত্তরা থেকে আমি কিছু দূরে, একটু দূরে গেলেই গ্রাম, আমি কোনোভাবে একটু গ্রামের মধ্যে যাই, তারপর আমি হাঁটি, 3-4 ঘন্টা হাঁটি। আমার এমনও রেকর্ড আছে, আমি পায়ে হেঁটেছি 35 কিলোমিটার 40 কিলোমিটার এক দিন। আমার বন্ধুরা আমাকে নাম দিয়েছে হাঁটা বাবা। আমি চলে যাই কোথায়, আমি চলে যাই ঢাকার বাইরে, সুযোগ পেলেই।
সেখানে হাঁটি, একা একা হাঁটি, একা একা। আমাকে বলে তুমি তো একা যাও, ফ্যামিলি নিয়ে যাও, যাও না কেন? তোমার সাথে তো ফ্যামিলি দেখি না। এই কমপ্লেনটা আছে না, আমি আমার ফ্যামিলি নিয়ে যাই। আমার দু ধরনের ট্রিপ। একটা ট্রিপ হলো যে সেটা শুধু আমার মতো করে আমি একা চলে যাব, হাঁটবো, এক্সারসাইজ করবো, যেখানে খুশি সেখানে চলে যাবো, আমাকে বাধা দেওয়ার কেউ নেই। আর একটা হচ্ছে আমার ফ্যামিলি ট্যুর, সেটা একটু এক্সক্লুসিভ, ছেলে মেয়ে নিয়ে যাই এবং আমি নিজে ড্রাইভ করি, আমার কোনো ড্রাইভার নেই। আমাকে বলেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি ড্রাইভ করে চলে যাই উইথ মাই ফ্যামিলি। আর একটা হচ্ছে বন্ধুদের সাথে যাই, বন্ধুদের সাথে যাই, তাদের সাথে একটা আড্ডা হয়। এই ঘুরে বেড়ানো মানে শুধুমাত্র রিক্রিয়েশন নয়, ঘুরে বেড়ানো হচ্ছে গিয়ে মেইনলি হচ্ছে গিয়ে আপনার কায়িক পরিশ্রমটা হতে হবে, মাথায় রাখতে হবে। ট্রাকিং করতে হবে। আজকালকার ছেলেমেয়েরা তো এখন থেকে ট্রাকিং শুরু করেছে না, ফ্রম 80-র দশক থেকে আসলে শুরু করা আমরা পাবলিক। 80-র দশক থেকে পর্যটন, হ্যাঁ, তখন তো পর্যটন কি জিনিস মানুষ জানতো না, আমরা ঘুরে বেড়েছি। হ্যাঁ, ঘুরে বেড়েছি বাংলাদেশের এমন করবে। এখন যে সমস্ত জায়গায় মানুষ যায় সে সমস্ত জায়গায় আমরা 90-র দশকে 80-র দশকে ঘুরে শেষ করে ফেলেছি। আমার বয়স 53, এখনো আমি ক্যাওকারডাঙে হেঁটে উঠতে পারি, হেঁটে। এখন তো মানুষ গাড়ি নিয়ে যায়, হ্যাঁ, আমি এখনো পাহাড় পেতে পারি। আমি একদিনে সাইকেল চালিয়েছি 75 কিলোমিটার এই বয়সে। হ্যাঁ, তো এই যে এক্সারসাইজ, এগুলো করতে হবে। এগুলো করলে হবে কি, আপনার শরীরে যে ইমিউনিটি সিস্টেম এটা ভালো থাকবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভিতরে গড়ে তুলতে হবে, হাসি খুশি থাকতে হবে। হ্যাঁ, এইভাবে করলে আপনি আগে থেকেই কিছু জিনিস বাদ দিতে হবে ভাই, এটা আসলে বাদ দিতে হবে। সিগারেট খাওয়াটা একসময় একটা স্টাইল। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি তখন আমরা মনে করতাম সিগারেট খেলে মেয়েরা আকৃষ্ট হয়। হ্যাঁ, মেয়েদের কাছে হিরো সাজা যায় সিগারেট খেলে। এবং দেখেছি কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো মেয়েরা সিগারেট খাওয়া পছন্দ করে। হ্যাঁ, সিগারেট খাওয়া পছন্দ করে তারা, এটা আমি দেখেছি। হ্যাঁ, এটা মিথ্যা তা না, কিন্তু এখন কিন্তু তা নেই। এখন মানুষ কিন্তু সিগারেট আসলে, আমার নাকটা বন্ধ হয়ে আছে, বুঝতেই পারছেন আমি অসুস্থ। হ্যাঁ, নাকটা বন্ধ হয়ে আছে, আমার কথা ভালো শোনা যাচ্ছে না। তো যাই হোক, এখন সিগারেট খাওয়াটা আসলে এটা মানুষ লুকিয়ে খায়, সিগারেট এখন আর কেউ প্রকাশ্যে খেতে চায় না, তারা শাই ফিল করে। সিগারেটটা খাবেন না। ড্রিঙ্কস, যারা হার্ড ড্রিঙ্কস গ্রহণ করেন খেতে পারেন, এটা যারা খান এটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই। যারা হার্ড ড্রিঙ্কস খান ভাই, মদ হচ্ছে গিয়ে ভদ্রলোকের খাবার, এটা ভদ্রলোকে খেলেই ঠিক থাকে। অভদ্রলোক মদ খেলে প্রবলেম হয়। হ্যাঁ, মদটা আমি বলবো স্রেফ একটা ভদ্রলোকের খাবার। অভদ্রলোক খেলে পরিবেশ নষ্ট করে, সমাজ নষ্ট করে। অতএব মদ নিয়ে আমার আমি মদ খাই না, এটা আমার অভ্যাস নাই বলে আমি খাই না। কিন্তু যারা মদ খান তারা যে খুব খারাপ কিছু কাজ করেন আমি কিন্তু সেটা বলছি না। হ্যাঁ, খারাপটা তখনই হবে যখন দেখবেন যখন আপনার শরীরটাকে এটাকে নষ্ট করে দিচ্ছে। অতএব আপনি একটা জিনিস নিজেকে নষ্ট করার জন্য খাবেন, এটা তো হতে পারে না। অতএব এটাকে ওভাবে খাওয়া যাবে না যেটাকে আপনাকে নষ্ট করে দেয়। অতএব এর থেকে দূরে থাকা ভালো, বেটার আপনি দূরে থাকেন, মদটা থেকে দূরে থাকেন, সিগারেটটা থেকে দূরে থাকেন। হ্যাঁ, এগুলো তো আসলে সুস্থ রাখার এলিমেন্টস না, সুস্থ থাকার এলিমেন্টস। সুতরাং আপনি এগুলো থেকে দূরে থাকাটাই ভালো, আপনার সব কিছু ভালো কাজ করবে। আপনি দীর্ঘদিন বাঁচবেন না কম দিন বাঁচবেন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কি যে কদিন বাঁচলেন আপনি সুস্থভাবে বাঁচলেন কিনা, সুস্থ শরীর নিয়ে বাঁচলেন কিনা, সেটা হচ্ছে গিয়ে মূল উদ্দেশ্য। তো এক্সারসাইজ, সুষম খাবার, হ্যাঁ, কার্বোহাইড্রেটটা খাবার খুব কম খাবেন, কার্বোহাইড্রেটটা যত অ্যাভয়েড করেন, শাকসবজি বেশি খাবেন, মাছ মাংস খান, কার্বোহাইড্রেটটা খুব কম খান, শরীর ভালো থাকবে, সব কিছু ঠিকঠাক থাকবে, আপনি সুস্থভাবে থাকবেন। আর হাসি খুশি থাকতে হবে, অ্যাংজাইটি থেকে দূরে থাকতে হবে। আপনি যদি অ্যাংজাইটি না নিতে পারেন আপনি অ্যাভয়েড করেন, অ্যাংজাইটি নিয়েন না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। যাদের
ডায়াবেটিস আছে তাদের এক্সারসাইজ মাস্ট অলওয়েজ, 2 বেলা এক্সারসাইজ তাদের জন্য মাস্ট, আর প্রপার ওষুধ গ্রহণ করতে পারবেন। এই সুস্থ থাকাটা খুব জরুরি। এই করোনা লাইফেও ওই সুস্থতা, পূর্বের সুস্থতাটা আপনার কাজে দিবে এই করোনা লাইফে। হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট। আর এক্সারসাইজ এখন যারা আগে করেননি এখন করেন, প্রবলেম কি? এক্সারসাইজ করেন, হ্যাঁ এক্সারসাইজ করেন। আমার স্বাস্থ্য যে খুব ভালো তা কিন্তু না, বাট আমি ভালো থাকি। হ্যাঁ, আমার বয়স 53 আমি খুব বেশি বয়স না, মধ্য বয়স। 80 বছর বয়স হলে মানুষকে মোটামুটি মনে হয় যে উনি বার্ধক্যের দিকে গিয়েছেন। আমি মনে করবো যাদের বয়স 70 তারাও কিন্তু বার্ধক্যে পৌঁছাননি। তো এক্সারসাইজ, সুষম খাবার, এগুলোর দিকে খুব নজর রাখতে হবে। হ্যাঁ, আমি এখন যেটা করব সেটা হচ্ছে গিয়া হট ওয়াটার ব্যাপারটা নিব। হট ওয়াটার ভ্যাপার বাষ্প থেকে হট ওয়াটার বালতির মধ্যে আছে, এটা জানেন সবাই নেয়, এটা কিভাবে নেয় সবাই জানেন। কিন্তু কথা হচ্ছে কি আমি এটা করছি আমার এই করোনার পিরিয়ডে আমি করছি, আমি লাইভ কাটাচ্ছি, আমার লাইফের একটা অংশই আপনাদেরকে দেখাচ্ছি। এটা বেশি কিছু না, এটা এক্সারসাইজ। হ্যাঁ, এটা আমি তো মনে করি এটা সুস্থ অবস্থায়ও করা দরকার, কারণ যেটা আপনার একটা অর্গান, একটা লাঞ্চ তাকে সে সুস্থ রাখবে, এটা তো করা উচিত, তাই না? এটা সবসময় করা উচিত। এখন আমরা বিপদে পড়েছি বলে করছি, সেটা একটা বিষয়, বাট এটা আসলে করা দরকার। এটা কীভাবে করতে হবে, সেটা কিভাবে আমি করি সেটা আমি আপনাকে দেখছি। হ্যাঁ, একটা বালতিতে গরম পানি নিয়েছি, এটাকে মুখে দেবো, উপরে একটা কাপড় ঢেকে দেবো, কাপড়ের মধ্যে দিয়ে বালতির মধ্যে জোরে ফু দিলে যে বাষ্পটার উপরে নাক দিয়ে নিয়ে নিতে হবে, মুখ দিয়ে ছাড়তে হবে। নাক যদি বন্ধ থাকে মুখ দিয়ে নেন, মুখ দিয়ে বের করেন। হ্যাঁ, বা যে মুখটা নেবেন যখন জোরে শ্বাসটা ছাড়বেন তখন জোরে বালতির মধ্যে ছাড়বেন, তখন নিচে যে বাষ্পটা সেটা ধাপ করে উপরে আসলে ওইটাই আপনি আপনার ভিতরে ঢুকিয়ে ফেলেন, নাক দিয়ে পারেন, মুখ দিয়ে পারেন, ভিতরে ঢুকে কিছুক্ষণ আটকিয়ে রেখে ওটাকে আবার ছেড়ে দেন। তাহলে দেখেন আমি কিভাবে করছি এটা। কিভাবে আমার মুখ টুক ভিজে গেছে। হ্যাঁ, একেবারেই এই যে দেখুন, মুখ ভিজে গেছে, নাক দিয়ে নিঃশ্বাস নিয়েছি, মুখ দিয়ে ছেড়েছি, পুরো জিনিসটা এভাবে আপনার এই জিনিসটা হবে, একদম মুখ টুক ভিজে যায় বাষ্পে, নাক দিয়ে, যে নাকটা আমার আগের চেয়ে ক্লিয়ার হয়ে গেছে। ভাপাটা নেওয়াতে যেটা হয়েছে, সবচেয়ে ব্যাপারটা হচ্ছে কি ফুসফুস একটা গরম পায়। হ্যাঁ, গরম একটা ভ্যাপ পায়, সেই ভ্যাপটা খুব ইম্পর্ট্যান্ট সুস্থ থাকার জন্য ফুসফুসের। এটা আসলে মাঝে মাঝে করা উচিত, সুস্থ থাকায় আমাদের করা উচিত। ভাই একটা জিনিস মনে রাখেন, এই যে আপনি সুস্থভাবে চলছেন, সুস্থভাবে হাঁটছেন, সব কিছু করছেন, আজকে করোনার দিনে এসে হয়তো মনে করছেন আপনি অসুস্থ, হ্যান ত্যান ইত্যাদি। আপনি তো সারা জীবনই আপনি চলেন, সুস্থভাবে চলেন, ভালোভাবে চলেন, কিসের জন্য চলেন? আপনার ভিতরে যে অর্গানগুলো আছে সে আপনাকে সাপোর্ট দেয়, অর্গানগুলো কাজ করে। দেখেন কিডনি কি কাজ করে, কিডনি আপনার সাকশনের কাজ করছে, কিডনি সাকশনের কাজ করছে, সে আপনার ব্লাডটা সার্কুলেট করে আপনাকে দিচ্ছে, ব্লাডটা একদম সুন্দর থাকছে। এত পরিশ্রম করছে সারাদিন, যতদিন বেঁচে আছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিডনি আপনাকে সুস্থ রাখার জন্য কাজ করছেন। আপনি তার জন্য কিছু করবেন না? হয় আপনার হার্টটা দেখেন, ওই সারাটা দিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধুক করেই যাচ্ছে। আপনি ঘুমান, আপনার রেস্ট আছে, ওর ঘুমও নাই, কিচ্ছু নাই, ও আপনার জন্য কাজ করেই যাচ্ছে। আপনার ব্রেন, চিন্তা করেন, ব্রেনটা সারাটা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার জন্য কাজ করে যাচ্ছে, আপনাকে এত সার্ভিস দিয়ে যাচ্ছে। আজ করোনার দিনে
অসুস্থ হয়ে আপনি মনে করতেছেন আহারে আমি গেলাম। কিন্তু সারাটা জীবন এদের জন্য আপনি কি কাজ করেছেন? আপনার হার্ট, আপনার লিভার, আপনার কিডনি, আপনার ফুসফুস, আপনার ব্রেইন, কি কাজ করেছেন এদের জন্য? কিছু একটা করুন এদের জন্য। ওদের সুস্থ রাখুন, আপনার অর্গানগুলোকে সুস্থ রাখুন, অর্গানগুলো আপনাকে সুস্থ রাখবে। ভেরি ইম্পর্টেন্ট ভাই। আপনি ওকে দেখেন, ও আপনাকে দেখবে। আপনি ওকে প্রপারলি দেখেন, ও আপনাকে দেখবে। গিভ অ্যান্ড টেক, কেউ কারো ছাড়া না। আপনার বাঁচতে হলে ওকে লাগবে, আবার ওর বাঁচতে হলে আপনাকে লাগবে। আপনার ইচ্ছা শক্তিটা লাগবে এখানে। আপনার ইচ্ছা শক্তি আপনার সমস্ত অর্গানগুলোকে সুন্দর রাখবে, আর অর্গানগুলো আপনাকে সুন্দর রাখবে। থ্যাংক ইউ। ছাড়াও অন্য শহর থেকে আসছেন তারা। রাজধানী রোম একেবারেই ফাঁকা। একটি শর্ট ট্রিপে এসেছি, কিছুদিন পরই কাজে যোগ দিব। অনেক বিধিনিষেধের মধ্যে আমাদের চলতে হচ্ছে, মাস্ক পরে ঘুরছি আমরা। আমি তো তরিনো থেকে এসেছি, লোকজন কম, ভালো লাগছে। করোনা ভাইরাসের পজিটিভ সাইড নেই। রাজধানী এই করোনা সময়ে আমি প্রায় একটা কথা শুনি যে তোমার করোনা হয়েছে, ভালো কথা, তোমার করোনা হয়েছে, তুমি খুব করে অনুগ্রহ প্রার্থনা করো। তুমি যদি মুসলমান হও, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি আল্লাহর কাছে তোমার জীবন ভিক্ষা চাও, তোমার পাপ মোচন করার জন্য তুমি আকুল হয়ে যাও, আল্লাহ যেন তোমাকে রক্ষা করে। মানে প্রার্থনাটা তুমি এমনভাবে করো যেন তুমি ভীত সন্ত্রস্ত হয়ে যাও। মোটেও না, এটা আপনাকে মুক্তি দিবে না, আপনাকে ত্রাণ দিবে না, এটা আপনাকে সাহস যোগাবে না। আপনি মুসলমান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বাভাবিকভাবে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। নামাজের শেষে আপনি স্বাভাবিক যে দোয়াটা করেন সেটাই করেন। আপনি ভুলে যান আপনার করোনা হয়েছে না কি হয়েছে, এগুলো জানার দরকার নেই। আপনি যেভাবে স্বাভাবিকভাবে আল্লাহকে ডাকতেন, আপনি সেভাবেই ডাকুন। ভুলে যান করোনা হয়নি, আপনার কিছুই হয়নি। করোনাকে নামাজের মধ্যে আপনি ঢুকিয়েন না। আপনি শুধু মনে সাহস রাখবেন যে আপনার প্রতিটা রক্তকণিকা তৎকালীন আরব সৈনিকের অ্যারাবিয়ান ঘোড়া, যেই ঘোড়ার খুরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যেত যুদ্ধক্ষেত্র, সে প্রতিটা আপনার রক্তকণিকা, আপনার শরীরের রক্তকণিকা এক একটা অ্যারাবিয়ান হর্স, সেই মুসলিম যোদ্ধার অ্যারাবিয়ান ঘোড়া। আপনি শুধু এটুকুই মনে করেন, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দেন, আল্লাহ আমাকে রক্ষা করো, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমি বোধহয় মরে গেলাম। এতে আপনার ক্ষতি হবে। স্বাভাবিক জীবনযাপন করুন, স্বাভাবিকভাবে যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন সেভাবেই পড়ুন, স্বাভাবিক দোয়াটাই করুন। এভাবে একেবারে চিন্তার গহ্বরে ঢুকে গিয়ে, এক টেনশনের একেবারে গহীনে ঢুকে গিয়ে আল্লাহকে ডাকা নয়। আল্লাহ আপনার সাথে আছেন, আল্লাহ আপনাকে দেখছেন, সব কিছু করছেন। আপনি স্বাভাবিকভাবে ধর্মকর্ম পালন করে যান। এভাবে নিজেকে ধর্মকর্ম করার মধ্য দিয়ে নিজেকে ভীত সন্ত্রস্ত করা যাবে না। এটা বড় শরীরের জন্য আর ক্ষতি করা হবে। আর হিন্দু ভাইদের বলছি, আপনাদের ক্ষেত্রে একই জিনিস, ধর্ম পালন করেন স্বাভাবিক গতিতে। ঈশ্বরকে ডেকে, ভগবান ডেকে কান্নাকাটি করে অঝরে বুক ভাসিয়ে লাভ নাই।
আপনার জন্য চারিদিকে প্রার্থনা শুরু হয়ে গেছে, মন্দিরে প্রার্থনা, ঢাকধ্বনি, ঢাক ঢোল বাজানো শুরু হয়ে গেছে, দোয়া কীর্তন শুরু হয়ে গেছে আপনাকে দোয়া করার জন্য, বা আপনি একেবারে উদ্গ্রীব হয়ে গেছেন, দেবতাকে ডেকে ডেকে কেনে কান্নাকাটি হয়রান হয়ে গেছেন। নো, আপনি স্বাভাবিকভাবে যেভাবে দেবতাকে ডাকতেন আপনি সেভাবে দেবতাকে ডাকেন। ভগবান আপনার সাথে আছে, আপনার ভগবানই আপনাকে রক্ষা করবে স্বাভাবিক গতিতে। শুধুমাত্র এই করোনা করে ভগবানকে বিব্রত করার কোনো দরকার নেই। আপনি শুধু মনে করবেন আপনার এক একটা রক্ত কণিকা সেই কুরুক্ষেত্রের গজাধারী হনুমানের শক্তির সমান। আপনার প্রতিটি রক্ত কণিকা সেই কুরুক্ষেত্রের হনুমানের গজাধারী হনুমানের মতো শক্তি বহন করছে আপনার রক্তকণিকা। শুধু এটুকু মনে রাখেন, সেটাই আপনাকে সাহস দিবে, সেটাই আপনাকে শক্তি যোগাবে। আপনি শুধু কান্নাকাটি করে ভগবানকে ডেকে নিজেকে পরাস্ত করবেন না। স্বাভাবিকভাবে ভগবানকে ডাকেন, ভগবান তো আপনার সাথে। আপনি কি সারা জীবন ভগবানকে ডাকেননি? ভগবান কি আপনার সাথে নেই? অবশ্যই আছে। ঠিক সেভাবেই ভগবানকে ডাকুন যেভাবে আগেই আপনি ডেকেছেন। আপনি নিজেকে বিব্রত করে, নিজেকে পরাস্ত করে, নিজেকে চিন্তার রাজ্যে ঢুকিয়ে দিয়ে, হতাশার মধ্যে ঢুকিয়ে দিয়ে ভগবানকে ডাকার দরকার নেই। ভগবান যে কোনো পর্যায়ে শুনবেন আপনার কথা, উনি আপনার সাথে আছেন। স্বাভাবিক গতিতে ভগবানকে ডাকুন, এছাড়া আর কোনো পথ নেই। শক্তি সঞ্চারের জন্য, শক্তি সংগ্রহের জন্য এটাই একমাত্র পথ। আর তাদেরকে বলছি যারা বিশ্বাসী নন, যারা ধর্ম করেন না, ধর্মে বিশ্বাস করেন না বা ধর্ম পালন করেন না, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনি সারা জীবন ধর্ম করেননি, তাই বলে এখন করোনা হয়েছে দেখে আপনি একেবারে ভেঙে পড়বেন যে হায় হায় আমি তো সারা জীবন ধর্ম করিনি, আমি তো আল্লাহকে বিশ্বাস করি না, কোনো কিছু করি না, ভগবান আছেন, ঈশ্বর আছেন, আল্লাহ আছেন, খোদা আছে, ভগবান এগুলো আছে, আমি তো বিশ্বাস করি না, তাহলে আমার কি হবে? আমি মরে গেলে তো শেষ। যদি কিছু আল্লাহ থেকে থাকেন তাহলে তো আমি শেষ, তাহলে তো আমি একেবারে শেষ। হ্যাঁ, আপনার কথা সত্যি হতে পারে যে হ্যাঁ আল্লাহ যদি থেকে থাকে আপনি নিশ্চয়ই শেষ, এ কথা বলার তো আর অপেক্ষা রাখে না। কিন্তু কথা হচ্ছে কি, এখন আপনি বিশ্বাসী নন, আপনি বিশ্বাস এতদিন করে আসেননি। হতে পারে এই করোনার পরে গিয়ে আপনি আবার বিশ্বাসী হবেন, হতে পারে, নাও হতে পারে। এটা একেবারেই অবিশ্বাসী, যিনি বিশ্বাস করেন না তার ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে গিয়ে এখন আপনি কি করবেন? আপনি স্বাভাবিক থাকুন। হ্যাঁ, আপনি কি আল্লাহকে বিশ্বাস করেননি, আল্লাহ আছে কি নেই এটা আপনার প্রয়োজন মনে হয়নি এটা জানার, ভালো কথা। আপনি তাহলে কি করবেন? আপনি স্বাভাবিক থাকুন। আপনি কি বিশ্বাস করেন না করেন না এটা মাথায় আনার দরকারই নেই, একেবারে স্বাভাবিক অবস্থায় থাকুন। আপনি চিন্তা করুন আপনি সারা জীবন কি কাজ করেছেন। আপনি আপনার সুন্দর পিছনে যত ভালো কাজগুলো করেছেন সেগুলো আপনি স্বপ্নের মধ্যে নিয়ে আসেন। আপনি কল্পনা করুন আমি কবে কার উপকার করেছি, সেটা নিয়ে একটা স্মৃতি চারণ করুন। দেখবেন ভিতরের মনের মধ্যে একটা শিহরণ জেগে যায়, একটা শিহরণ জেগে যাচ্ছে। আপনি কবে কাকে কত টাকা দান করেছেন, কিছু দান করেছেন, কিছু দিয়ে উপকার করেছেন, এই চিন্তাটা করুন না। এই চিন্তা করলে দেখবেন যে একটা সুন্দর আবেশ, একটা সুন্দর স্বপ্নীল একটা অনুভূতি আপনার ভিতরের মধ্যে খেলে যায়। আরে তো আমি এই ভালো কাজটা করেছি, নিশ্চয়ই সামনে ভালো কাজ আরো করব। আপনি কবে আপনার সাথে কে অন্যায় করেছে এবং আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, চিন্তা করুন। ক্ষমা যে করতে পারে তার চাইতে ভালো কিছু। ক্ষমা চাইতে পারা, ক্ষমা চাওয়া এবং ক্ষমা করা, এই দুটো জিনিসের জন্য সাহস লাগে, শক্তি লাগে। এটা একটা ভালো একটা দিক, চমৎকার একটা দিক। তো আপনি কবে কাকে সব ক্ষমা করতে পেরেছেন এটা চিন্তা করুন না। চিন্তা করলে দেখবেন একটা অনুভূতি, সুন্দর অনুভূতি আপনার মধ্যে প্রবাহিত হবে। এছাড়া আপনি আবার চিন্তা করুন যে না অমুক লোকটা তো আমার সাথে এই খারাপটা করেছে,
ঠিক আছে, সুস্থ হয়ে গিয়ে আমি তাকে তার সাথে খুব ভালো, ভাই ঠিক আছে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো, যা আমি ভুলে গেছি, বা তাকে একটা ফোন করুন এখন, কি ভাই কেমন আছো, দেখবেন উনি খুশি হয়ে গেছে, উনি খুশি হলে আপনি খুশি হয়ে যাবেন। অতএব এই যে ভালো কাজগুলো, এগুলো মনের মধ্যে আনুন, সামনে কি ভালো কাজ করতে চান সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করুন। এই চিন্তাগুলো দেখবেন আপনাকে একটা মনের মধ্যে প্রফুল্লতা নিয়ে আসবে। হ্যাঁ, মজার কিছু চিন্তা করুন, আপনি কবে কোন ফানটা করেছেন, কোন বন্ধুদের সাথে কি ফান করেছেন। হ্যাঁ, এইগুলো চিন্তা করুন, চিন্তা করলে দেখবেন আপনি হতাশে কেটে গেছে। হ্যাঁ, আপনি ধর্মকর্ম এখন করেন না, হয়তো ভবিষ্যতে করবেন। হ্যাঁ, এটা নিয়ে এখন চিন্তা করার কোনো দরকার নেই, একেবারেই দরকার নেই। আপনি আপনার মতো সুন্দর করে চলাফেরা করুন। ধর্মীয় লোকরা একরকম চলাফেরা করবে, যারা ধর্মকর্ম করে না তারা একরকম চলবে। হতাশা হয়ে তো না, হতাশ হয়ে লাভ নেই তো, আপনার জীবনটা তো আপনার, তাই না? অতএব হতাশা ডেকে এনে নিজেকে বিপন্ন করার কোনো মানে হয় না। আপনি কিভাবে বুঝবেন যে আসলে আপনার করোনা হয়েছে কিনা? কারণ আপনার তো প্রথমে টেস্ট নেই, কিছু নেই, টেস্ট করতে পারছেন না। টেস্ট করার যে ঝামেলা, প্রথম জ্বর এসে গেল, আপনার মনে হলো যে করোনা হয়েছে, আবার টেস্ট করা নাই, তো ঝামেলা। এখন তো টেস্ট করা মহা ঝামেলা, আপনি লাইন ধরে 7-8 দিন ধরে আপনি টেস্ট সিরিয়ালই পাবেন না, কিছুই পাবেন না। তাহলে আপনি কি করবেন? আর যদি আপনি করোনা না হন তাহলে তো আপনাকে ওই লাইনে গিয়ে তো আবার করোনা নিয়ে আসতে হবে। তো এখন যাদের আর্থিক সামর্থ্য আছে তারা অন্ততপক্ষে এখন যেটা হয় যে বিভিন্ন বড় বড় ল্যাবরেটরিগুলো এখন করছে। যেমন আমি একটা সোর্স পেলাম, সেটা হচ্ছে গিয়ে ল্যাবেট তারা করছে, তারা বাসায় এসে করে দিয়ে যায়, আবার আপনি গিয়েও স্যাম্পলটা দিয়ে আসতে পারেন। তো সে তো পরের ব্যাপার টেস্ট, কিন্তু তার আগে তো আপনাকে তো স্টেপ নিতে হবে না, স্টেপ নিতে হবে। স্টেপ নিতে হলে আপনি আসলে কি করবেন? আপনি প্রথমে কিভাবে কি আপনি এগুলো আপনি যেটা করবেন সেটা হলো গিয়ে, করোনা হোক আর না হোক, ঠিক এই পিরিয়ডে কিছু ওষুধ মানুষ খাচ্ছে, প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক, বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছে, হয়তো বা তারা এটার একটা ফলাফল পেয়েছেন, এই জন্যই পেয়েছেন। বাট আসলে তো আমরা সবাই জানি করোনার কোনো ওষুধ নেই, চিকিৎসাটা হচ্ছে সিমটম বেসড। তাহলে আসলে আপনাদের যেটা উচিত সেটা হচ্ছে গিয়ে, করোনা আপনার হোক আর না হোক, প্রথমেই আপনি আসলে কিছু ওষুধ খেয়ে ফেলান, যেগুলো আপনাকে ইমিউনিটি সিস্টেমটাকে বিল্ড আপ করার জন্য আপনাকে সহায়তা করবে। যে করোনা যদি হয়ও আপনি করোনার সাথে যুদ্ধ করতে পারবেন, সেই অনুযায়ী কিছু ওষুধ আপনার খেয়ে ফেলানো উচিত। এটা আমরা এমনিতেও অনেক সময় খেয়ে থাকি, বিভিন্ন কারণে ইমিউনিটি সিস্টেম গ্রো করার জন্য আমরা এটা খেয়ে থাকি। তার মধ্যে একটা জিঙ্ক 20, এটা ট্যাবলেট আকারে পাওয়া যায়। আপনি এটা কিনে ফেলেন, এটা সকালে একটা, রাতে একটা, 30 দিন আপনি খেয়ে যান। সিভিট এটা পাওয়া যায়,
ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, এটা চুষে খেতে হয়। সিবিটো আপনি 30 দিনের জন্য কিনে ফেলেন, সকালে একটা রাতে একটা খাবেন, 30 দিন শুরু করে দেন। জ্বর হয়েছে, করোনা হয়েছে না হয়েছে দেখার দরকার নেই। এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভিটামিন ডি। এটা ক্যাপসুল আকারে পাওয়া যায়, ক্যাপসুল আকারে ডি রাইস 40,000 এটাকে বলে, হ্যাঁ এটা ক্যাপসুল আকারে পাওয়া যায়। এটা আপনাকে মিনিমাম সপ্তাহে একটা করে 4 সপ্তাহ খেতে হবে, মানে 4টা। কেউ 6টা খায়, কেউ 8টা খায়, এটা শরীরের উপর ডিপেন্ড করে। যারা মোটামুটি সুস্থ সবল মানুষ তারা সপ্তাহে একটা করে 4টা খাবে 4 সপ্তাহে। আরেকটা হচ্ছে গিয়ে খুবই এটা নিয়ে অনেক হাসাহাসি করে, বাট ডাক্তাররা এটা খেতে বলেন। হ্যাঁ এটা আসলে স্কিন ডিজিজের অসুখ, এটা পরজীবী, শরীরে যে পরজীবী থাকে সেটার জন্য একটা ওষুধ, বিশেষ করে কৃমির ওষুধ, মারার ওষুধ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপর এটা খাচ্ছে, খেতে বলছে, ভাই সাইড এফেক্ট নাই, খেতে বলছে ডাক্তাররা, খান না। না কোনো কিছু না থাকার ছেলের থেকে কিছু নিয়ে প্রিভেনশনে যাওয়া ভালো না, ভালো যদি আপনার ক্ষতি করছে না, যদি লেগে যায়। হ্যাঁ এনিহাউ সেটা হচ্ছে আইভেরা। হ্যাঁ আইভেরা 6 মিলিগ্রাম, 6 মিলিগ্রাম আইভেরা। এটা বিভিন্ন ফর্মেটে পাওয়া যায়, বিভিন্ন নামে পাওয়া যায়। আমি আইভেরার কথা বলছি। আইভেরা আপনি 6 মিলিগ্রাম, এটা একবারই খাবেন, একসাথে দুটো খালি পেটে। সকালবেলা 6 মিলিগ্রামের দুটো ওষুধ একসাথে একবারে খেয়ে ফেলবেন, এটা আর খেতে হবে না। এটা হচ্ছে কি আপনার একেবারে জ্বর হোক আর না হোক, করোনা হোক আর না হোক, এটা আপনাকে খেতে হবে। এটা খেয়ে ফেললে আপনি একটু মানসিক প্রশান্তিতে থাকলেন। মানসিক প্রশান্তিটা তো একটা বড় ব্যাপার, মানসিকভাবে ফিট থাকাটাও অনেকটা জরুরি। আচ্ছা এবার গেল, এবার আপনি ভাবলেন যে ঠিক আছে তো খেয়ে ফেলেছি। এবার আপনি দেখলেন যে হঠাৎ করে জ্বর এসেছে, জ্বর চলে আসছে, একটু একটু কাশি হচ্ছে। তো আপনার কি করা দরকার, আপনি কি করবেন? আপনি সাথে সাথে একজন ডাক্তারের সাথে যোগাযোগ করেন। আমার খুব কাছের, আমার অনেক ডাক্তার বন্ধু আছে, অনেক। তো আমি যেটা করি, আমার খুব কাছের বন্ধু, আমরা একসাথে স্কুলে লেখাপড়া করেছি, হাই স্কুল পাশ করেছি, কার্তিক চন্দ্র হালদার। ও এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঢাকা মেডিকেলে ছিল, বক্ষব্যাধিতে ছিল, ফাইনালি ও ফরিদপুরে দীর্ঘ সময় ছিল, লাস্টলি ফরিদপুরে ছিল, ফরিদপুর মেডিকেল কলেজে। সেখান থেকে প্রমোশন নিয়ে এখন সে গোপালগঞ্জ সরকারি মেডিকেলে আছে। তো ভালো ডাক্তার কার্তিক চন্দ্র হালদার, আবার সেই স্কুল হাফ প্যান্ট পরার বন্ধু। ওকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ও ইমিডিয়েট কিছু ওষুধ আমাকে দিল। দেওয়ার পরে তো এইগুলো খা। কি দিল? সে আমাকে যা দিল সেটা হচ্ছে গিয়ে প্রথমেই সে আমাকে দিল নাপা। নাপা প্রথমেই সে আমাকে দিল নাপা। বললো যে দোস্ত, জ্বর যদি বেশি থাকে তুই দুটো করে নাপা খাবি, জ্বর কম থাকলে একটা করে নাপা খাবি। তো আর জ্বর না থাকলে খাওয়া দরকার নেই। আর বলেছিল যে যদি শরীর ব্যথা হয় তাহলে নাপা এক্সটেন্ড। শরীর যদি ব্যথা হয় তাহলে বলেছে নাপা এক্সটেন্ড। হ্যাঁ এটা খেতে বলা হয়েছে, শরীর যদি ব্যথা হয়। এটা আমি খেয়েছি, কিছু মাথা ব্যথা ছিল, তারপরে আমি এটা খাইনি, তারপরে আমি রেগুলার নাপা প্রয়োজন হলে খেয়েছি। নাপাটা আপনার শরীরের জ্বরটাকে চেক দিল। এরপরে এইটি হিস্টামিন হিসাবে সে আমাকে দিল নাপাটার ডোজ। আপনারা সবাই জানেন 6 ঘন্টা পর পর, দিনে 4টা খাওয়া যায়, ম্যাক্সিমাম 6 ঘন্টা পর পর। এরপর আমাকে যেটা দেওয়া হলো সেটা বলে অ্যান্টিহিস্টামিন খায়, একটা হিস্টামিন খায়, সেটা হচ্ছে গিয়ে ফেক্সো। ফেক্সো 120 স্কোয়ারের, এটা পাওয়া যায় স্কোয়ারে, ফেক্সো 120। এটা রাতে একটা, ফেক্সো রাতে একটা। আমি যথারীতি এগুলোই খাচ্ছি।
এগুলো খাওয়ার চলে যাচ্ছে। তখন জ্বর থাকে, ইন্টেস্টাইন এটা কাজ দিচ্ছে এবং কাশিটা কন্ট্রোলে থাকছে। তো এরপরে যেটা হলো সে আরেকটা জিনিস আমাকে দিল কার্তিক চন্দ্র হালদার, সেটা হচ্ছে গিয়ে মোনাসটা খেতে দিল। মোনাসটা আসলে যাদের হাঁপানির রোগ আছে তাদের, আমার তো হাঁপানির রোগ নেই। মোনাসটা শ্বাস প্রশ্বাস নালীটাকে একটু বড় করে, এনলার্জ করে, শ্বাস প্রশ্বাস নিতে সুবিধা হয়। কিন্তু আমার তো শ্বাসকষ্ট নেই, তারপরে সে মোনাসটা দিয়েছে কেন? করোনা রোগে অনেকের শ্বাসকষ্ট হয়, এই জন্য যাতে শ্বাস নালীটা একটু প্রশস্ত থাকে, সে একটা প্রিভেন্টিভ একটা সতর্কতার জন্য সে আমাকে এটা দিল। আমি এটা খেয়ে নিয়েছি। এটা একটা, হ্যাঁ, এটা রাতে একটা, দিনে একটা, মোনাস 10। হ্যাঁ, আমি মনে করি এটা একটা খুব ভালো, এটা একটা অভিজ্ঞ ডাক্তারের জন্য খুব ভালো। হ্যাঁ, শ্বাসকষ্ট নেই, আমার শ্বাসকষ্টের আগে পূর্বে প্রবলেম ছিল না, তারপরেও এর জন্য আমাকে এটা দিয়েছে। আর একটা সবচেয়ে যন্ত্রণার ব্যাপার সেটা হয় আপনার নাকটা আটকিয়ে থাকে, নিঃশ্বাস নেওয়া যায় না, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়, বন্ধই থাকে নাকটা। সেজন্য সে আমাকে কি করলো, সে আমাকে দিল নজল, অ্যান্টাজল, অ্যান্টাজল 0.1% অ্যান্টাজল। হ্যাঁ, আমাকে যে অ্যান্টাজল দিল, এটা আমি 3 বেলা দিই, বিশেষ করে রাতে ঘুমানোর সময় দিই। দেওয়ার পরে যেটা হয়, নাকটা কিছুটা ফ্রি হয়, আবার ব্রেথ নিতে সুবিধা হয়, শ্বাস প্রশ্বাস নিতে সুবিধা হয়। হ্যাঁ, জেনারেল ওষুধেই। এরপরে আরেকজন ডাক্তার আছে যার সাথে আমি খুব কথা বলি, সে হচ্ছে কি আমার একেবারে ফ্যামিলির, আমার আপনজন, আমার ছোট ভাই, আমার ছোট শ্যালো, ডাক্তার আরিফুর রহমান। আরিফ, আমরা ওকে ইমন বলে ডাকি, ইমন। সে আসলে ক্যান্সারের ডাক্তার, রেডিও অনকোলজিতে এমডি প্রায় শেষ পর্যায়ে, এমডি শেষ করে ফেলছে। সে ক্যান্সার হসপিটালে আছে, বাট সে ভালো ডাক্তার, অল্পভাষী, নিজেকে খুব প্রচার করে না। ডাক্তারের দীর্ঘ বয়সে সে কখনো প্রাইভেট প্র্যাকটিস করেনি, টাকা পয়সার মোহ বলতে তার কিছু নেই। সরকারি সেবা করে, সরকারি বেতন নেয়, সমস্ত শ্রমটা সরকারের উপরে ঢেলে দেয়। তো আমি ইমনকেও জানালাম, ইমন এই ব্যাপার। ইমন ওষুধগুলো দেখলো, দেখে বললো ঠিক আছে, এগুলি খান, প্রবলেম নেই। সে সাথে একটা জিনিস অ্যাড করে দিল সাথে। সে বলল যে জুয়েল ভাই, আপনি আর একটা ওষুধ খান, এর সাথে একটা ওষুধ খান। ওষুধটা কি? ওষুধটা হচ্ছে গিয়ে সেফ 3, হ্যাঁ, স্কয়ারের এটা পাওয়া যায়, সেফ 3 সে আমাকে দিল। এটা একটা অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, সেফ 3 আমাকে এসে দিল কত, 400 মিলিগ্রাম। সেফ 3 সকালে একটা, রাতে একটা। এখন সেফ 3 কেন? সেফ 3 হচ্ছে গিয়ে, এই করোনা হলে সাধারণত কিছু সাইড ইনফেকশন হয়, সেই সাইড ইনফেকশনগুলো মানে সেকেন্ডারি ইনফেকশন যাতে না হয়, সেই জন্য আসলে সেফ 3টা দেওয়া। তো সেফ 3টা আমি খেয়ে যাচ্ছি, সেফ 3 এটা আমি কন্টিনিউ করে যাচ্ছি। তো আমার ইনশাল্লাহ প্রবলেম হচ্ছে না, সেফ 3 খেয়ে যাচ্ছি, ভালো লাগছে। সাথে সে আমাকে আরেকটা জিনিস দিল, যেহেতু আমার কাশি আছে,
যেহেতু আমার কাশি আছে, কফ জমছে, সে আমাকে মিকোলিস্ট, হ্যাঁ, মিকোলিট, হ্যাঁ, এটা দিল 2 চামচ করে 3 বেলা। এটা আপনার ফুসফুস থেকে কাশিটা বের করতে ভালো, খুব ভালো এটা কাজ দেয়, কাশিটা বের করে দেয়, রিল্যাক্স পাওয়া যায়, সেই এই জিনিসটা আমাকে অ্যাড করে দিল। আর ঘুম হচ্ছিল না, একটা ব্যাপার, ঘুম হচ্ছিল না। ঘুম না হওয়ার কারণে সে আমাকে বললো যে ঠিক আছে, ঘুম যেহেতু হচ্ছে না, একটা রিবন, ঘুম যেহেতু হচ্ছে না, তুমি ঘুমের জন্য আপনি একটা ওষুধ খান, সেটা হচ্ছে গিয়া রিভোট্রেল, হ্যাঁ, 0.5 মিলিগ্রাম। যেহেতু আমার আগে কোনো ঘুমের ওষুধ খাওয়ার প্র্যাকটিস ছিল না, আমার 0.5 মিলিগ্রামই হচ্ছে। যাদের হবে না তারা 1 মিলিগ্রামের খাবেন, দুটো খেয়ে নিলেন। ঘুমটা রাতে একটা খেয়ে আমার ডিপ স্লিপ, এটা আমার শরীরটাকে ঝরঝরা করে দিয়েছে, একেবারে ঝরঝরা করে দিয়েছে, একটা ঘুমের ওষুধ। এর বাইরে সে আমাকে যেটা করেছে সেটা হচ্ছে গিয়ে দুটো ওষুধ খুব এমার্জেন্সি হাতের কাছে রাখতে বলেছে, যেটা হাতের কাছে রাখেন এটা এখন খেতে হবে। তার মধ্যে একটা হচ্ছে সোনাক্সা। হ্যাঁ, সোনাক্সা আপনি কেন খাবেন? যদি আপনার কখনো শ্বাসকষ্ট, আপনি জানেন যে করোনা রোগীর যেটা হয় শ্বাসকষ্ট হয়, তো শ্বাসকষ্ট হলে আপনাকে তখন তো হাতের কাছে কিছু ওষুধ থাকতে হবে, আপনি শ্বাসকষ্ট নিয়ে তো থাকতে পারবেন না, তখন আপনাকে সোনাক্সা এই জিনিসটা খেতে হবে। কি হিসাবে খেতে হবে সোনাক্সা? এটা হচ্ছে গিয়া দিনে 3 বেলা 3টা, একটা করে 3টা। হ্যাঁ, সোনাক্সাটা হচ্ছে গিয়ে 4 mg করে সোনাক্সা 3 বেলা 3টা খাবে। আর একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট, শ্বাসকষ্ট হলে প্রথমে যেটা আপনি করতে হবে সেটা ইনহেলার, হ্যাঁ, টিকামেট 250, টিকামেট 250, হ্যাঁ, এই জিনিসটা, এটা একটা গ্যাস, আপনি 2 পাফ মুখের মধ্যে দিয়ে 2 পাফ মুখের মধ্যে আপনি এটা ফুসফুসকে দেবে, ইমিডিয়েট ফুসফুসকে সক্রিয় করবে। যখন আপনার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার সময় তখন এরা আপনাকে আবার বুস্ট করবে, শ্বাস দিয়ে শুরু করবে। এই দুটো হচ্ছে গিয়ে এই টিকামেট এবং সোনাক্সা, এই দুটো জিনিস হচ্ছে গিয়ে আপনার দুঃসময়ের সাথী, হ্যাঁ, দুঃসময়ের সাথে। এছাড়া আমাকে আর অ্যাডভাইস করেছে যে হসপিটালে যেহেতু জায়গা নাই, হসপিটালে জায়গা পাওয়া যাচ্ছে না, শত রোগী গেলেও কোনো অসুবিধা নাই, সুবিধা পাওয়া যাচ্ছে না, অনেক দেন দরবার করে মন্ত্রী মিনিস্টার নাকি এগুলো নিয়ে হ্যান্ডেল করছে, তদবির করছে, অতএব অক্সিজেনটা প্রয়োজন হতে পারে। তো অক্সিজেনটা প্রয়োজন হতে পারলে তখন অক্সিজেন কোথায় পাবো? তো বাসায় অনেকে ডিসকারেজ করে, বাসায় কেন? ডাক্তাররা বলে আরে ভাই তুমি হসপিটালে জায়গা নাই, তুমি অক্সিজেন দিতে পারছো না, একটা মানুষ ধুকে ধুকে মরছে, সে কি চাইবে না তার বাসায় একটা সিলিন্ডার রাখার জন্য? সে ইউজ করুক আর না করুক, সে দেখবে যে এটা ছাড়া আমি বাঁচবো না, সে তো বাসায় রাখবেই। তুমি যদি বন্দুক দিয়ে তাক করে বলো তুই এটা বাসায় রাখতে পারবি না, এটা আইনত অপরাধ। আরে ভাই আমি আগে বাঁচি, তারপরে তুমি আমাকে গুলি করো, এই সমস্ত আজে বাজে কথা বলবে না। আগে যদি ওই সমস্ত জায়গায় অ্যাভেলেবেল থাকে তখন এটা বলা যায়, আপনার তো অ্যাভেলেবিলিটি নাই, আমাদের সেই সক্ষম, আপনার এটা অপরাধ না, এটা 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 সরকারের অপরাধ না, এটা ডাক্তারদের অপরাধ না, এটা আমাদের সিস্টেমের ভুল, আমরা এটা করতে পারি না। এবার হঠাৎ একটা মহামারী হয়েছে, এই ক্রাইসিস কার পক্ষে সামলানো সম্ভব না। অতএব যে যেভাবে পান তাকে বাঁচতে হবে, তাকে বাঁচতে দিন। আপনারা আইনের ভয় দেখাবেন না, এই সমস্ত দেখাবেন না, কারণ এটা তার প্রয়োজন নেই, সেটা করছে। চারিদিকে বাতাস আছে, সে বাতাস নিতে পারছে না, সে ভাবছে একটা অক্সিজেন সিলিন্ডার হলে সে বাঁচবে, সে বাসায় এনে রাখবে না? কেমন কথা, এগুলো তো কোনো ফান না। যাই হোক, এখন ঢাকাতে বিশেষ করে চিটাঙে সমস্যা হচ্ছে, ঢাকায় অক্সিজেন পাওয়া যাচ্ছে, বাসায় একটা অক্সিজেন রাখা,
তা আমি দেখলাম আমি সুস্থ আছি, বাট আমি কন্ট্যাক্ট লেভেলটা তৈরি করে রাখলাম যে কার কাছে অক্সিজেন পাওয়া যাবে, কি প্রাইসে পাওয়া যাবে এবং কিভাবে কি করা যাবে। এবং এটা সাপোর্ট দেওয়ার জন্য আমার ডাক্তার আছে, উনি তারা আমাকে হেল্প করবে। তো একটা অক্সিজেন সিলিন্ডারের আমি একটা ব্যবস্থা রেখেছি, বাসায় আনিনি, প্রয়োজন হলে আনবো। তো গাইডলাইনে যে আছে ফ্লেভিপের, আমি ওষুধটার নাম খুব ভালো কথা উচ্চারণ করতে পারছি না, ডাক্তার সাহেবরা বলতে পারবে, বানান অনুযায়ী আমি বলছি ফ্লেভিপের। হ্যাঁ, 200 মিলিগ্রাম, একবারে এটা 8টা খেতে হয় একদিনে, সকালে 8টা রাতে 8টা, এরকম একদিন। তারপরে সকালে 3টা রাতে 3টা, এরকম 6 দিন এটা খেতে হবে। বাট এই ওষুধটা কিন্তু সাইড এফেক্ট আছে, যেহেতু সাইড এফেক্ট আছে আমি এই জন্য এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি। সাইড এফেক্ট আছে, তো সাইড এফেক্ট থাকলে আমি এটা আমি অ্যাভয়েড করতে চাচ্ছি, কারণ আমি এখনও শঙ্কামুক্ত নই। ডাক্তারদের মতে আমি ভালো আছি, আমি সুস্থ আছি, মানুষের শক্তি আছে, সব কিছু আছে, বাট ডাক্তাররা বলছেন তোমার ঝুঁকি এখনো কাটেনি। ভালো কথা, আমার ঝুঁকি কাটেনি, বাট আমি এখনো টেস্টে যাব না, এখন ওই ওষুধগুলো আমি খাবো না, বাট আই এম ফাইন, আমি মনে করছি ফাইন। এরপরেও আবার আছে, বলছে তোমার যদি বেশি দুর্বলতা লাগে তুমি সাথে সাথে জানাবা, তখন অ্যাকশন হবে। নাভিতে নাকি অনেকগুলো ইঞ্জেকশন দিতে হয়। নাভিতে ইঞ্জেকশন দেওয়াটা খুব জরুরি বিষয় না, এটা মারাত্মক বিষয়ও না, এটা স্বাভাবিক ব্যাপার, এটা দিতে হয়। এটা সাধারণত যদি লাঞ্চে যদি কোনো ইনফেকশন থাকে তখন এই নাভিতে ইঞ্জেকশনটা দিতে হয়। তা আমার তো লাঞ্চের কোনো সমস্যা নেই, ব্রেথ আছে, আমার কাশি ওইভাবে নাই, কাশি যেটাকে বলে সেটা আমার নাই। একমাত্র আমার শুধু ঘ্রাণ শক্তিটা নাই, আমি খাবার খেতে পাচ্ছি, খাবার খেলে অত টেস্ট পাই না, স্বাদ বেশি পাই না, বাট আমি খেতে পাচ্ছি, আমার কোনো সমস্যা নেই, আমি ঘ্রাণটা পাচ্ছি না, ঘ্রাণটা পাচ্ছি না। এই মানে মনের শক্তিটা এটাকে আমাকে উৎপাদন করতে হয়। হ্যাঁ, উৎপাদন, মাইন্ডেড, আমাকে মনের শক্তিটা আমাকে উৎপাদন করতে হচ্ছে প্রতিনিয়ত। হ্যাঁ, আমার ভয়কে দূরে সরিয়ে রেখে ভয়টাকে অবজ্ঞা করে আমি যেটা করছি সেটা হচ্ছে কি আমার মনের শক্তিটাকে বাড়িয়ে দিচ্ছি, নিজেকে জয় করছি। একটা জিনিস মনে রাখবেন, মানুষ সব কিছু করতে পারে, মানুষ ইচ্ছা করলেই সব কিছু করতে পারে। মাইন্ড ইট, আমি আবারও বলছি, মানুষ ইচ্ছা করলে সব কিছু করতে পারে, কিন্তু মানুষ ইচ্ছা করলেই ইচ্ছা করতে পারে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানুষ ইচ্ছা করলে সব কিছু করতে পারে, পৃথিবী জয় করতে পারে, কিন্তু মানুষ ইচ্ছা করলেই ইচ্ছা করতে পারে না। এই ইচ্ছা করাটাই হচ্ছে জরুরি। আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিবে, আপনার গোলে পৌঁছে দিবে। মিশন, ভিশন, অ্যাচিভমেন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। আপনি মিশন করবেন, আপনার ভিশন থাকতে হবে, ঠিক আছে? আমি একটু উল্টো করে বললাম, আপনার ভিশন থাকতে হবে, আপনার মিশন থাকতে হবে, আপনার গোল থাকতে হবে, অ্যান্ড আপনার অ্যাচিভমেন্ট থাকতে হবে। ভিশন, মিশন, গোল অ্যান্ড অ্যাচিভমেন্ট, এটা সর্বক্ষেত্রে, এটা শুধু চাকরির ক্ষেত্রে নয়, এটা শুধু জীবনের ক্ষেত্রে নয়, এটা ফ্যামিলির এভরি হয়, সব কিছু ক্ষেত্রে, সব কিছু ক্ষেত্রে। অতএব আপনি আপনার গোল কি? সুস্থ হয়ে ওঠা। এই গোলের দিকে নজর দিন, আপনার অ্যাচিভমেন্ট আসবে, মাস্ট। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে, যেটা সেটা হচ্ছে গিয়ে, এই যে ফ্ল্যাভিপের এই যে ওষুধটা 200 mg, এটা কিন্তু কস্টলি, মোটামুটি কস্টলি। গরিবের জন্য তো বটেই, মধ্যবিত্তদের জন্য যে এটা খুব একটা ভালো তা নয়। অনেকগুলো আপনার ওষুধ লাগবে। এই ওষুধটা শোনা যাচ্ছে একটা ওষুধের দাম 40টার উপরে, যদি একটা ওষুধের দাম 500 টাকা, সেটা হচ্ছে কি নর্মাল প্রাইস। আর এখন বাজারে ক্রাইসিস, নর্মাল প্রাইস, বাজারে ক্রাইসিস,
অতএব এই ওষুধের দাম 25,000 টাকা, 30,000 টাকা, কোনো ক্ষেত্রে 40,000 টাকা। আপনি যদি স্বাভাবিক প্রাইসে পান তাহলে এটার দাম 20 থেকে 22,000 টাকা। কিন্তু আপনি এখন কি স্বাভাবিক প্রাইসে পাবেন? নো ওয়ে। আমি কিনতে পারবো, আমি কিনতে পারবো, আমি খেতে পারবো, কিন্তু গরিবরা এটা পারবে না। সোজা কথা, এটা বাজারেও পাওয়া যাচ্ছে না। আপনাকে খুব মানে কষ্ট করে কিনতে হবে, কারণ এগুলো সরকার সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে এটাকে বুক করে ফেলেছে, তারা কিনে ফেলেছে, এটা মার্কেটে তারা ছাড়তে দিচ্ছে না। দেখেন, আমি একটু মার্কেট অ্যাভেলেবিলিটি বলি। সরকার বলছে, গভর্নমেন্ট স্বাস্থ্য মন্ত্রণালয় বলে দিচ্ছে যে হসপিটালে জায়গা নেই, তোমরা বাসায় বসে চিকিৎসা করো, ওভার দ্য ফোন ডাক্তারের সাথে আলোচনা করো, ডাক্তাররা তোমাদের গাইডলাইন দিবে, গাইডলাইন অনুযায়ী তোমরা কাজ করো। বেশ ভালো কথা। আমি বাসায় বসে ট্রিটমেন্ট নিচ্ছি, অনেকেই বাসায় বসে ট্রিটমেন্ট নিচ্ছে, কিন্তু আবার বলে দিল প্রেসক্রিপশন ছাড়া যেন কোনো ফার্মাসিউটিক্যালস ওষুধ না বিক্রি করে। হোয়াট এ ফানি স্টেটমেন্ট, হোয়াট এ ফানি ডিসিশন। তুমি বলছো বাসায় বসে চিকিৎসা করো, তুমি বলছো ডাক্তারের সাথে পরামর্শ করো, ডাক্তার তোমাকে প্রেসক্রিপশনটা লিখে দিবে কোথায়? ওভার দ্য ফোন বলছে তুমি ওষুধের নাম লিখছো, তুমি পাঠাচ্ছ। আমি লাস্ট ফার্মায় ওষুধ আনতে পাঠালাম, লাস্ট ফার্মা আমাকে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিবে না, আমাকে দেয়নি, সবাইকে দেয় না তাও না। তারপরে আমি বললাম যে ওষুধ আনতে গিয়েছে, ওয়াই লাস্ট ফার্মা, অ্যাভয়েড ইট, যে ওষুধ দেয় তুমি তার কাছে যাও। আমার এখানে আইন মানার দরকার নাই, আমার আইন এখন আমার যে বেঁচে থাকা, আমার আইন আমার বেঁচে থাকা। স্বাস্থ্য মন্ত্রণালয় কি বলল তাতে আমি বাঁচবো না। স্বাস্থ্য মন্ত্রণালয় বলে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিবে না, আবার স্বাস্থ্য মন্ত্রণালয় বলতেছে বাসায় বসে ট্রিটমেন্ট করো ওভার দ্য ফোন। আমাকে প্রেসক্রিপশনটা দেবে কে বাবা? আমাকে প্রেসক্রিপশনটা দিবে কি ভূতে? আমাকে প্রেসক্রিপশনটা কে এনে দিবে? তা আমি কার কাছে ওষুধ আনতে যাব? এই সমস্ত রং ইনফরমেশন, এই সমস্ত মিসম্যানেজমেন্ট, এই সমস্ত সিস্টেম লস মার্কা কথা দয়া করে বন্ধ করেন, একদম বন্ধ করে দিন। মানুষকে বাঁচতে দিন। মানুষ যেভাবে মানুষকে বাঁচতে বলতেছেন, মানুষ সেভাবেই বাঁচতেছে। হসপিটালে জায়গা দিতে পারতেছেন না। আপনি বলবেন যে বাসায় অক্সিজেন তুমি কালেক্ট করো না, অক্সিজেন রাখার অপরাধ। তোমার হসপিটালে অক্সিজেন নাই, হসপিটালে গেলে অক্সিজেন পাচ্ছে না, অক্সিজেনে অ্যাডমিশন নিতে পারছে না, যেতেই পারছে না, তাহলে বাসায় বসে অক্সিজেনের প্রয়োজন হলে সে কি করবে? সে একটা অক্সিজেন মাস্ক আনবে না? ধরুন একজন লোক খুব অসুস্থ, তার ডায়াবেটিস আছে, তার হাঁপানি আছে, তার হার্টে আছে রোগ আছে, সবকিছুই আছে, সে হসপিটালে যেতে পারছে না, জায়গা পাচ্ছে না। সে কি বাঁচার জন্য একটা অক্সিজেন সিলিন্ডার বাসায় মজুদ রাখবে না? হয় সম্ভব? আইন করে, পেদানি দিয়ে, লাঠি সোটা মেরে আপনি এটাকে বন্ধ করবেন? হয়? হয় না। মানুষকে মানুষের মতো বাঁচতে দিন। এই সরকারের অনেক ভুল ভ্রান্তি আছে। আমরা এত জনগোষ্ঠীর একটা দেশ, বিশাল ছোট একটা দেশ, কত জনসংখ্যা আমাদের, হ্যাঁ, আমরা এগুলো ম্যানেজ করতে পারছি না। সরকার আমাদেরকে এটা দিতে পারছে না, এটা সরকারের অক্ষমতা, এটা তার অপরাধ না, এটা তার অক্ষমতা। তাহলে তার অক্ষমতা যদি থেকেই থাকে, সেই অক্ষমতাকে সক্ষম করার সক্ষমতা হিসাবে জনগণ যদি নিজেরটা নিজে করে নিতে পারে, করতে দিন। আমাদেরকে বিভ্রান্ত করবেন না, একেবারেই না। আমরা সরকারকে দোষারোপ করছি না, এখন একটা ক্রাইসিস, কেউ কাউকে আমরা দোষারোপ করব না। এখন একটা ক্রাইসিস মোমেন্ট। সরকার, কত আমাদের মন্ত্রীরা মারা গেছেন,
তারা তো কাজ করতে গিয়েই মারা গেছেন, মানুষের সেবা করতে গিয়েই মারা গেছেন, তাই না? তো আমাদের মন্ত্রীরা মারা যাচ্ছেন, আমাদের প্রধানমন্ত্রী বিপজ্জনক অবস্থায় আছেন। অতএব এখন আমরা কাউকে কোনো দোষ দিব না, কোনো দোষ দিব না, কিন্তু দয়া করে বাস্তবতার নিরিখে আপনারা স্টেটমেন্টগুলো দিন যে কি করা সম্ভব, কি করা সম্ভব না। অতএব মানুষ যদি মানুষের মতো করে সুন্দর করে বাঁচতে চায়, বাঁচতে দিন। শুধু আপনারা কিছু খেয়াল রাখেন, ওষুধ কোম্পানি যেন ওষুধের দামটা না বাড়ায়, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে, এই জিনিসগুলো শুধু খেয়াল রাখুন, এই জিনিসগুলো খেয়াল রাখুন। বাকিটা মানুষ মানুষ বকা দিচ্ছে না, মানুষ গালি দিচ্ছে না, মানুষ সবকিছু স্বাভাবিকভাবে নিয়েছে, কিন্তু আপনাদের এই যে ভুল স্টেটমেন্টগুলো, এগুলো মাঝে মাঝে আমাদেরকে বিব্রত করে। অতএব আপনারা ভুল স্টেটমেন্ট দিয়েন না, আপনারা মানে যোগ্য লোককে দিয়ে কথা বলান, যোগ্য লোক। টেস্ট পেপারটা এখন আমার হাতে, আমি ল্যাব8 থেকে টেস্টটা করিয়েছি। ল্যাব8, যাই হোক, এখান থেকে আমি এই হচ্ছে আমার টেস্ট পেপার। টেস্টে বলা আছে টেস্ট রিপোর্ট কোভিড-19 পজিটিভ, কোভিড-19 পজিটিভ, কোভিড-19 পজিটিভ। যাই হোক, এখন আমাকে এভাবে আরো 7 দিন কাটাতে হবে। কাটানোর পরে আমি আবার সেকেন্ড টেস্টে যাব, সেটা নির্ভর করছে সময়ের উপরে। আমি একটু দেরি করেই করব, কারণ এখন দেখা যাচ্ছে যে যারা সেকেন্ড টেস্ট নির্ধারিত সময়ে, কারণ প্রথম 14 দিন পার হয়ে যাওয়ার পরে সাধারণত দেখা যায় যারাই টেস্ট করছে আবার পজিটিভ আসছে। সাধারণত 21 দিন পরে যারা দিচ্ছে তাদের সময় একটু নেগেটিভ আসছে। দেখা যাক, আমি হয়তো আর একটু দেরি করে দিব, আবার সময় আছে। আমি আগামী মাসের 10 তারিখ 15 তারিখের দিকে হয়তো একটু দেরি করে দিব। ততক্ষণ পর্যন্ত আমি বন্দি দশায় থাকি, বন্দি দশায় থাকতে হবে আমাকে, কারণ আপনাকে আসলে সুস্থ থাকতে হবে নিজেকে, অন্যকে সুস্থ রাখতে হবে। অতএব আপনি জীবনে তো আসলে বেঁচে থাকলে অনেক কিছুই করা যাবে, এই সময়টুকুতে আমরা একটু সেফ থাকি, এই হচ্ছে বিষয়। আর আমার আর কোনো টেস্ট লাগবে কি না সেটা আমার শরীরের অবস্থার উপরেই নির্ভর করবে। আমার অন্যান্য সিমটম, আমার ভালো লাগা, আমার দুর্বলতা, সব কিছুর উপরে ডিপেন্ড করবে যে আমি আর ফার্দার কোনো টেস্টে যাব কিনা। তো যাই হোক, এখন একমাত্র ভয় ছাড়া আমার আর কোনো উপসর্গ নেই, তবে ভয়টা দূর করার চেষ্টা করছি। ভয় কেটে যাবে, ভয় দূর হয়ে যাবে। আমি ভয় নিচ্ছি না, ভয় নিলেই সমস্যা। আপনি যাকে বেশি দূরে ঠেলতে চাইবেন সে তত আপনার কাছে আসবে। আপনি কাউকে ধাক্কাবেন না, সে টেরও পাবে না। কাউকে দূর করতে যেন না, তাহলে সে দূরে যাবে না, বরং কাছে আসবে। বরঞ্চ তাকে অ্যাভয়েড করুন, উপেক্ষা করুন, দেখবেন সে আপনার কাছে আসছে না। অতএব নিজের মতো করে সময়টা কাটান, একেবারে নিজের মতো করে সময়, রিল্যাক্স।
আজ আজ 30শে জুন 2020। আজ আমার করোনা দিনের 14তম দিন। এই দিনটা ধরা হচ্ছে যেদিন থেকে আমার জ্বর আমি অনুভব করছি, সেদিন থেকে আজ 14 দিন। কিন্তু কন্টাক্ট সময় থেকে এটা হয়তো আরও মিনিমাম 3 দিন বেশি। তারপর আমি ধরে নিচ্ছি আজ 14 দিন। নিয়ম অনুযায়ী আজ আমার টেস্ট দেওয়ার কথা, কারণ জ্বর আসার 14 দিন পরে নেগেটিভের জন্য আবার টেস্টে দিতে হয়। কিন্তু আমি আরও কয়েকদিন কষ্ট করব, গৃহবন্দী থাকব। আমি 21 দিনে দিতে চাই। আমি এখন মোটামুটি সুস্থ, আমি ভালো আছি। এই ভালো থাকার পেছনে অনেকের কাছে কৃতজ্ঞতা, বিশেষ করে আমার ওয়াইফ আফরোজা, সোমা আমাকে সময় মতো খাবার দিয়ে, ওষুধ দিয়ে, গরম পানি দিয়ে, কি না দিয়ে, সব কিছু দিয়ে সে আমাকে হেল্প করেছে। বরং তার চেয়ে বড় কথা হচ্ছে কি, তাদেরকে আমি একটা অ্যাংজাইটির মধ্যে ফেলে দিয়েছি। আমার করোনা নিয়ে তারা আতঙ্কিত ছিল, তারা যদি আক্রান্ত হয়। আমি সবাইকে বিপদে ফেলে দিয়েছিলাম, সবাইকে। একটা ভালো দিক যে এই 14 দিনেও আমার বাসায় কেউ এখনো পর্যন্ত কোনো উপসর্গ নিয়ে চলাফেরা করছে না, তাদের কোনো উপসর্গ নেই, তারা ভালো থাকতে পেরেছে। সবচেয়ে বড় কথা, আমি নিজেকে এতই আবদ্ধ রেখেছি, এতই গৃহবন্দী রেখেছি যে আমিও এই কন্ট্যাক্টটা করতে দেই নেই তাদের সাথে। কষ্ট হয়েছে, খুবই কষ্ট, জেলখানার মতো কষ্ট। এটা বলে বোঝানো যাবে না। তারপর নিজের মধ্যে ব্যস্ত ছিলাম, নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। দৈনন্দিন কাজ, অফিসিয়াল কাজ, কোনো কাজই আমি আসলে বাদ দেই নেই। এরপরে আরও কৃতজ্ঞতার শেষ নেই আমার বন্ধু কার্তিক চন্দ্র হালদার, যে সময় মতো আমার খোঁজ খবর নিয়েছে, প্রেসক্রিপশন করেছে। এরপরে ইমন, ডাক্তার আরিফুর রহমান, আমার ছোট ভাই, আমার শ্যালক, তার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। খবর নিয়েছে, কি লাগবে, ওষুধ লাগবে, সব কিছু দিয়ে সাপোর্ট দিয়েছে। ডাক্তার আমিনুর রহমান বাবুল, আমার বন্ধু, খুব ভালো ডাক্তার, সেও আমাকে মানসিক সাহস দিয়ে বিভিন্নভাবে হেল্প করেছে। আমি খুবই ক্ষমা প্রার্থনা করছি আমার আত্মীয় স্বজনদের কাছে, কারণ আমি তাদেরকে কাউকে জানাইনি। তাদেরকে না জানানোর কারণ আছে, তারা অ্যাংজাইটিতে থাকবে, আমি কাউকে অ্যাংজাইটি রাখতে চাই না। আমার বন্ধুদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, তোমাদেরকে আমি আমার এই পরিস্থিতি আমি জানাতে চাইনি। কারণ আমরা এখন করোনার একটা ম্যাচিউরড সময় এসে পৌঁছেছি। প্রথম দিকে আমরা অনেকে আতঙ্কিত হয়ে আমরা অনেকেই বিপর্যস্ত হয়ে গেছি, মারা গিয়েছি। কিন্তু করোনা এমন একটা সময় পাস করে এসেছে, এমন একটা সময় কাটিয়ে এসেছে যে এখন আমরা অনেকে অভিজ্ঞ। আমরা কি করতে হবে, আমরা কি করলে ভালো হবে, আমাদের মন মানসিকতা কি অবস্থায় রাখতে হবে, এগুলো আমরা এখন জানতে পেরেছি। এটাকে আমরা স্বাভাবিকভাবে নিতে পেরেছি, যেটা আমাদেরকে সাহস সঞ্চয় করছে। আমি এই মুহূর্তে স্মরণ করছি আমার খুব কাছের বন্ধু রিপন, যে করোনার প্রথম দিকে মারা গিয়েছে। বলা হয় তার হায়াত ছিল না, তাই হয়তো সে মারা গিয়েছে। কিন্তু আমি সেখান থেকে বের হয়ে বলতে চাই,
সে যদি আমার মতো আর একটু পরে এভাবে এই সময়টাতে এসে আক্রান্ত হতো, তাহলে তার কাছে অনেক অভিজ্ঞতা থাকতো, সে অনেক কিছু জানতে পারতো, হয়তোবা সে নিজেকে প্রোটেক্ট করতে পারতো, হয়তোবা মৃত্যুর কোলে তাকে ঢলে পড়তে হতো না। রিপন, তুমি যেখানেই থাকো ভালো থাকো। তুমি আমাদেরকে বিপর্যস্ত করে দিয়ে গেছো। তোমার মৃত্যুর পরে আমাদের সমস্ত বন্ধুরা নির্বাক হয়ে গেছে। ফেসবুকে তারা এখন প্রায় নিষ্ক্রিয়। খুব মনে পড়ে তোমাকে। যাক, নিশ্চয়ই এখন থেকে সবাই এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের পরবর্তী পথটা চালাবে, করোনাকে জয় করবে। এবং সে জয় করার একটাই মাত্র পথ, একটাই মাত্র পদ্ধতি, একটাই মাত্র ঔষধ, সেটা হচ্ছে সাহস, সাহস, সাহস।